আবার তোমাদের ক্লাস 9-এর নতুন একটা ক্লাস করার জন্যে এলাম। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হয়তো এর আগে যে সমস্ত ক্লাসগুলো তোমরা করেছো তার থেকে কোষে দেখি 19-এর এটার আগের দিন যেটা শেষ করেছিলাম, যে এইটাতে তোমরা হয়তো নতুন কিছু পাচ্ছ, তোমাদের রেসপন্স থেকে মনে হচ্ছে। তো দেখো, এর আগের দিন আমরা যত অবধি করেছিলাম তারপর থেকে বাকিটুকু করছি। খুব ভালো লাগছে যে তোমরা এটা বুঝতে পারছো, খুব ইম্পর্টেন্ট। তার দেরি না করে আমি শুরু করি। আগের দিন আমরা শেষ করেছিলাম 4 অবধি, 4-এর দাগ অবধি। আজকে আমরা 5-এর দাগে শুরু করি, খুব ভালো করে দেখবে। 5 নম্বরে আছে, প্রমাণ করি এ বি সি ডি বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হবে। তা আমরা এখানে একটা সামান্তরিক এঁকে নিচ্ছি, কিন্তু আমাকে সামান্তরিক দেখাতে হবে। কিন্তু আমি এখানে একটা সামান্তরিক করে নিলাম। বিন্দুগুলোর নাম দিয়ে দিচ্ছি A 7 3, B 9 6, C 10 12, D 8 9। এই বিন্দুগুলো পরপর যোগ করলে একটা সামান্তরিক হবে। এর আগে স্থানাঙ্ক জ্যামিতি যারা প্রথম দিকের প্রশ্নমালা করেছ, তারা সামান্তরিক প্রমাণ করতে বললে আমরা অনেকগুলো এবি বাহু, সিডি বাহু, এডি বিসি সব বাহুগুলোর দৈর্ঘ্য বার করেছিলাম। তারপরে কর্ণ বার করেছিলাম। সেখানে বলা হয়েছিল বিপরীত বাহুগুলো সমান আর কর্ণ দুটো অসমান হলে তবেই আমরা বলেছিলাম এটা একটা সামান্তরিক। কিন্তু এবারে দেখো, আরও সহজ নিয়মে সামান্তরিক প্রমাণ করা যাবে। কি করে না, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা এই চতুর্ভুজটার দুটো কর্ণর যদি ছেদবিন্দু, মধ্যবিন্দুটা বার করতে পারি এবং সেটা যদি একই বিন্দু হয়, তাহলেই আমরা প্রমাণ করে বলতে পারি যে এটা একটা সামান্তরিক। তাহলে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় যদি সমদ্বিখণ্ডিত হয় তাহলে সেটা একটা সামান্তরিক। তাহলে সেই হিসাবে আমরা এটা সামান্তরিক বলে দেব। তাহলে প্রথমে আমরা লিখব এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। নিয়মটা কি ছিল? x1 প্লাস x2 বাই 2, তাহলে 7 প্লাস 10 বাই 2, কমা y1 প্লাস y2 বাই 2, তাহলে 3 প্লাস 12 বাই 2। এটা করলে হচ্ছে 17 বাই 2, কমা 15 বাই 2। এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক পেলাম। এবার বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। সেক্ষেত্রে 9 প্লাস 8 বাই 2, 6 প্লাস 9 বাই 2, তাহলে 17 বাই 2, 15 বাই 2। লক্ষ্য করে দেখো, দুটো কর্ণেরই মধ্যবিন্দু একই। তাহলে আমরা এবার কি লিখব? সুতরাং এসি ও বিডি
কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে এটা একটা সামান্তরিক। তাহলে এই কথাটাও লিখে দিতে পারো যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তাহলে সেটা একটা সামান্তরিক। বা এর আগেও লিখে দিতে পারো যে চতুর্ভুজের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, সুতরাং এ বি সি ডি একটি সামান্তরিক। তাহলে এখানে লিখতে পারো, এই কথার আগে জুড়ে দিতে পারো এ বি সি ডি চতুর্ভুজের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, সুতরাং এবিসিডি একটি সামান্তরিক। এটা খুব সোজা অঙ্ক। যদি তোমরা বাড়িতে এর পরের অঙ্কটা ধরো 6 নম্বর অঙ্কটা এই নিয়মে করবে, একই নিয়মে দুটোর মধ্যবিন্দু বার করবে, করার পর যেহেতু 6 নম্বর অঙ্কে সামান্তরিক বলে দিয়েছে ফলে এটার এক্সের মান ইকুয়াল করবে, ওখান থেকে দেখবে একটা আননোন মান হচ্ছে এক্স, সেটা পাবে। ওয়াইয়ের মান ইকুয়াল করবে, করে ওয়াইয়ের মান পাবে। তাহলে 5 আর 6 একই অঙ্ক, 7 নম্বরও একই অঙ্ক, মানে 5, 6, 7 তিনটে কিন্তু তোমরা নিজেরাই বাড়িতে 5-এরটা করে দিলাম, 6, 7 করে ফেলবে। যদি অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে, পরে করে দেওয়া যাবে। নেক্সট আমরা চলে যাই এবারে একটা নতুন ধরনের অঙ্ক 8 নম্বরে। এবিসি ত্রিভুজের এবিসি শীর্ষবিন্দু 3টি স্থানাঙ্ক দেওয়া আছে, এডি মধ্যমার দৈর্ঘ্য কত? খুব ইন্টারেস্টিং অঙ্ক 8 নম্বর। এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ, এডি মধ্যমা। ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো স্থানাঙ্ক লিখি, -1, 3, বিয়ে হচ্ছে 1, -1, সি 5, 1। চেয়েছে এডি মধ্যমার দৈর্ঘ্য কত? মধ্যমা কাকে বলে? কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সংযোজক সরলরেখাকে বলা হয় মধ্যমা। কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সংযোজক রেখাকে বলা হয় মধ্যমা। তাহলে ডিটা মধ্যবিন্দু, তা ডিটা যদি মধ্যবিন্দু হয় তাহলে আমার প্রথম কাজ হচ্ছে ডি এর স্থানাঙ্ক বার করব। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা মধ্যবিন্দুর নিয়মে করব 1 + 5/2, -1 + 1/2, 1 + 5/2 -1 + 1/2, এটা করে হবে 6/2 মানে 30, এটা হচ্ছে 30। এবার চেয়েছে এডি মধ্যমার দৈর্ঘ্য কত? এডি মধ্যমার দৈর্ঘ্য, তাহলে এডি মধ্যমার দৈর্ঘ্য √, ফর্মুলাটা যদি মনে না থাকে তাহলে ফর্মুলাটা একবার মনে করিয়ে দিচ্ছি। দৈর্ঘ্য বার করার ফর্মুলা x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। এবার তুমি এ আর ডি যেটা খুশি x1 x2 ধরে নাও, ধরে নিয়ে এই ফর্মুলা করো। তাহলে এবার কি লিখব? √, আমি এটা x1 ধরছি, তাহলে 3 -
আবার এখানে মাইনাস আছে, একবারই করে দিচ্ছি, প্লাস হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 3 হোল স্কোয়ার একক। তাহলে এটা রুট ওভার 4 স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করলে হবে 9, তাহলে রুট ওভার 16 প্লাস 9 রুট 25 মানে 5 একক। তাহলে এডি মধ্যমার দৈর্ঘ্য পেয়ে গেলাম। এই অঙ্কটা কিন্তু আমরা পরীক্ষায় পাবো, ফলে এটা 3 নম্বর থাকবে, মধ্যবিন্দু বার করবে, এডির দৈর্ঘ্য বার করবে। নেক্সট 9 নম্বর অঙ্কটা, এটা কিন্তু তোমাদের প্র্যাকটিসের জন্যেই মেনলি অঙ্কটা দিয়েছে। সেটা হচ্ছে একটা ত্রিভুজের 3টে মধ্যমা থাকবে। তা আমরা এখানে এডি একটা মধ্যমা, আমি যদি এখানে আর একটা মধ্যমা টানি বিই করি, আর একটা মধ্যমা টানি সিএফ করি, এরকম একটা ত্রিভুজের 3টে মধ্যমা থাকতে পারে। তা 3টে মধ্যমার দৈর্ঘ্য আমাকে যদি বার করতে বলে, একটা আমি তো শিখেই গেলাম, ঠিক একই নিয়মে যদি বিই বার করি, ই বিন্দু বার করব আগে, তারপরে বির দৈর্ঘ্য পাবো। আবার এ বির মধ্যবিন্দু এফ বার করব, তারপরে সিএফ বার করব। তার মানে এই অঙ্কটাকেই একদম অ্যাজ ইট ইজ, আর বাকি দুটো বিই আর সিএফ পরের অঙ্কটাতে 3টে মধ্যমা করতে বলেছে। তার মানে তোমাদের মধ্যমার দৈর্ঘ্য বার করার নিয়মটা শিখেছো কি না সেটা একটু প্র্যাকটিস করিয়ে নিয়েছে। ঠিক আছে, তাহলে এটা 9 নম্বরটা বাড়িতে করবে। 10 নম্বর অঙ্কটা কিন্তু ভীষণ ভালো অঙ্ক, খুব মন দিয়ে দেখো। 10 নম্বর অঙ্কটা আমি একটু বলি। 10 নম্বর অঙ্কটার ক্ষেত্রে একটা নিয়ম আছে, সেই নিয়মটা অনেকেই বড় বলে করতে চায় না, ফলে 10 নম্বর অঙ্কটা অনেকেই দেখি অ্যাভয়েড করার চেষ্টা করে, কিন্তু এটা একটা খুব ভালো জিনিস শেখার আছে। একটা ত্রিভুজটার নাম দিচ্ছি এ বি সি। প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক এটা 4 3, এটা মনে করো ডি, এটা ই, এই বিন্দুটার স্থানাঙ্ক -2 7, এটা এফ, এটা স্থানাঙ্ক 0 11, 4 3 -2 7 0। এইবার আমাকে বলেছে ত্রিভুজটার শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক কত। এটা স্থানাঙ্ক কত, খুব ইন্টারেস্টিং ব্যাপার। এতক্ষণ আমরা ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দেওয়া ছিল, মধ্যবিন্দুগুলো বার করেছি। এবারে মধ্যবিন্দুগুলো দেওয়া আছে, শীর্ষবিন্দুগুলো স্থানাঙ্ক বার করব। তা তোমরা এই যে নিয়মটা বলছি, এই নিয়মটা একটু ভালো করে লক্ষ্য করো। আমি ধরে নিচ্ছি, ধরি এবিসি ত্রিভুজের এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2, এটা সি বিন্দুর স্থানাঙ্ক x3, y3। এবার প্রত্যেকটার মধ্যবিন্দু আমার জানা আছে, এটা 4 3, এটা -2 7, এটা 0 11। আমাকে বার করতে হবে এই x1 y1, x2 y2, x3 y3। কি করে করব দেখো। প্রথমে আমরা এই দুটো বিন্দুর মধ্যবিন্দুটা বার করছি, সেটা আমার জানা আছে। তাহলে
এবি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক 4,3। অতএব এখান থেকে করছি, অতএব x1 প্লাস x2 বাই 2 ইকুয়াল টু 4। কোনো অসুবিধা নেই, মধ্যবিন্দুর স্থানাঙ্ক। অর x1 প্লাস x2 ইকুয়াল টু বর্জন করলে 8। এটা আমি 1 নম্বর নাম দিলাম। এবার আমরা করব বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে এটা এখানটা থাক, আমরা এই জায়গাটা লিখি বিসি বাহুর মধ্যবিন্দুর। আচ্ছা, এখানে আর একটা জিনিস করে নিই, ওয়াই এর মানটা y1 প্লাস y2 বাই 2 ইকুয়াল টু এটা 3, অর y1 প্লাস y2 ইকুয়াল টু 6। এটাকে আমরা 2 নম্বর নাম দিচ্ছি, ঠিক আছে। এবার বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক -27। তাহলে এখানে আমরা করছি x2 প্লাস x3 বাই 2 ইকুয়াল টু -2, और x2 প্লাস x3 ইকুয়াল টু -4। এটা 3 নম্বর নাম দিলাম, 3 নম্বর। ঠিক একই নিয়মে y2 প্লাস y3 বাই 2 ইজ ইকুয়াল টু 7। তাহলে y2 প্লাস y3 ইকুয়াল টু 14। এটা 4 নম্বর। এবার একটু উপরটা মুছতে হবে, কেন আরও একখানা, এটা একটু মুছে দিই। এবারে এবি বিসি সিএ বা এসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক x3, 0, 11। 3 নম্বরটা 0,11। তাহলে x1 প্লাস x3 বাই 2 ইকুয়াল টু 0। তাহলে x1 প্লাস x3 ইকুয়াল টু 0। 1, 2, 3, 4, এটা 5 নম্বর। এখানেই করে দিচ্ছি y1 প্লাস y3 বাই 2 ইকুয়াল টু 11। y1 প্লাস y3 ইকুয়াল টু 22। এটা 6 নম্বর। এইবার আমাদের কি কাজ? আমরা প্রথমে এক্সটাকে ধরি, ওয়াইটা এখন থাক। আমরা 1, 3, 5 এই 3টে ইকুয়েশনকে যোগ করব। তাহলে এবার একটু এটা মুছতে হবে, লিখব 1 প্লাস 3 প্লাস 5 করে পাই। লক্ষ্য করো, আমি 1, 3, 5 যোগ করছি। যোগ করলে বাঁ দিকে 2টো করে x1, 2টো x2, 2টো x3 পাবো। তা আমরা সেটাকে এইভাবে লিখি, এই ডান দিকে কত হবে 8, আর এখানে -4 প্লাস 0। তো এটা ক্যালকুলেশন করলে 4 হয়,
তো এই 2টা ওখানে ডিভাইড করে দিলে আমরা x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়াল টু 2 পাই। এটাকে আমরা লিখছি 1 2 3 4 5 6টা হয়েছে, এটা 7 নম্বর। এটাকে নাম দিচ্ছি 7 নম্বর। এবার লক্ষ্য করো x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়াল টু 2, তার থেকে যদি আমি x1 আর x2-র মানটা বিয়োগ করি, x1 আর x2-র মান যদি 8 বিয়োগ করি তাহলে x3 পেয়ে যাব। তো এই জায়গাগুলো খুব ভালো করে কেয়ারফুল, আমি এইখানটা মুছে করছি। 7 নম্বর মাইনাস 1 নম্বর, 7 থেকে 1 বিয়োগ করছি। এই 3টে থেকে যদি এইটা বিয়োগ করি তাহলে শুধু x3 পাওয়া যায়। তাহলে x3 ইজ ইকাল টু 2 মাইনাস 8 হয়, তাহলে 2 মাইনাস 8 মানে হচ্ছে মাইনাস 6। তাহলে x3 মানটা কি করে পেলাম? x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়াল টু 2, তার থেকে x1 প্লাস x2 মান যোগ করলে 8, তাহলে এই দুটো 8 লিখলাম। তাহলে 2 থেকে এটা ওই দিকে নিয়ে গেলে মাইনাস 8, তা মাইনাস 8 করলে মাইনাস 6। যদি মনে হয় এই জায়গাটা একবারে পাচ্ছি না, তাহলে তোমাদের করতে হবে, আমি তাহলে আরেকটু দেখাই, এই জায়গাটা আরেকটু মুছে দিয়ে দেখাই। x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়াল টু 2, x1 প্লাস x2 ইকুয়াল টু 8, মাইনাস মাইনাস মাইনাস, এটা কাটা এটা কাটা, তাহলে x3 ইকুয়াল টু মাইনাস 6। দেখো একই জিনিস, তো এত কিছু না করে আগের নিয়মটাতে করলেই ভালো। এবারে তোমরা দেখতে পাচ্ছ এই 3টে থেকে যদি আমি x2 প্লাস x3 বিয়োগ করি তাহলে x1 পাবো। তাহলে x1 এর মান বার করি, এখানটা করে দিচ্ছি। x1 ইজ ইকুয়াল, তার মানে কত? 7 থেকে মাইনাস করছি 3 নম্বর, তাহলে x1 পাবো। x1 তাহলে কি পাবো? 2, এটা মাইনাস করলে এটা প্লাস হয়ে যাবে, বা এই নিয়মে করতে পারো, এই নিয়মে করলে আর কোনো সমস্যা নেই। তাহলে x1 ইজ ইকুয়াল টু হবে 2 প্লাস 4 হয়ে যাবে, তার মানে 6। তাহলে x1 এর পেয়ে এবারে কি করব? 5এরটা বিয়োগ করব। এই 3টে থেকে যদি x1 প্লাস x3 বিয়োগ করি তাহলে x2 পাবো। তাহলে এটাও একটু মুছে দিলাম। তাহলে 7 থেকে মাইনাস করছি 5 নম্বর, পাবো কি? এই 3টে থেকে x1 প্লাস x3 বিয়োগ করলে x2 পাবো। তাহলে x2 ইজ ইকাল টু কী পাবে? 2 মাইনাস 0 বা যাই বলো 0, তার মানে এটা 2ই হবে। তাহলে x1 x2 x3 মান পেয়ে গেলাম। এবারে y এর মান পেতে হলে আমাকে আবার 3টে এই 2 4 6 প্রথমে যোগ করে ঠিক এইভাবে y1 y2 y3 আসবে, তার থেকে আবার ওই একটা একটা করে বিয়োগ করলে y1 y2 y3 পাওয়া যাবে। অঙ্কটা একটু আগেই বলেছিলাম যে একটু বড় বলে অনেক স্টুডেন্ট একটু অ্যাভয়েড করার চেষ্টা করে, কিন্তু নিয়মটা দেখতেই পাচ্ছ, একটা ভালো জিনিস শিখলে তোমরা ওয়াইয়ের মানটা করে নিও, তাহলে আমরা পরের অঙ্কে চলে যেতে পারি। তাহলে ওয়াইয়ের মানটা নিশ্চয়ই বার করতে পারবে। নেক্সট আমরা অবজেক্টিভে চলে যাচ্ছি। অবজেক্টিভে কিন্তু বেশ কিছু অঙ্ক আছে যেগুলো খুব বুদ্ধির, তা আমরা প্রথম দিকের অঙ্কগুলো একটু সোজা আছে, ওগুলো একটু দু একটা তোমাদের জন্যই ছেড়ে দিলাম, কারণ সব অঙ্ক অবজেক্টিভের বলাটা উচিত নয়, একটু নিজেদের করতে হয়। তাহলে 11 দাগের 1 2 পারবে। আমরা 3 দাগের 11 দাগের 3 নম্বর করি। বলছি একটি বৃত্তের মোটামুটি একটি বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দ্বয়
ব্যাসের প্রান্ত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক 7, 9, -1, -3। এখান থেকে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, তো এই অঙ্কটার আমার বলার অপেক্ষা রাখে না, ব্যাসের মধ্যবিন্দুটাই হচ্ছে বৃত্ত, ফলে এই দুটোর মধ্যবিন্দু বার করলেই কেন্দ্রের স্থানাঙ্ক হয়ে যাবে। তবু এটা বলে দিলাম কারণ এই রকমই একটা সেম অঙ্ক আমরা কিন্তু ওই 12 দাগের 1 নম্বরেরটা করতে হবে, তখন কিন্তু কেন্দ্র বলা থাকবে, একটা বলা থাকবে, এইটা বার করতে হবে। সেই অঙ্কটা কিন্তু তোমাদের একটু করতে হবে, এই জন্য এটা একটু বলে দিলাম। 4 নম্বর আর 5 নম্বর এটা নিজেরা করবে, এটা পারবে। 4 নম্বর আর 5 নম্বর করে নেবে। নেক্সট চলে যাও, 12 1 পারবে, 12 2 নম্বর একটা দেখা, একটু ভালো করে দেখবে। 12 2 বলছে পি ও কিউ বিন্দু যথাক্রমে প্রথম ও তৃতীয় পাদে অবস্থিত এবং এক্স অক্ষ ও ওয়াই অক্ষ থেকে বিন্দু দুটির প্রত্যেকটির দূরত্ব 6 একক ও 4 একক, দুটো অক্ষ। পি আর কিউ দুটো বিন্দু ফার্স্ট কোয়াড্রান্টের, একটা পি আর সেকেন্ডে আর থার্ডে আছে কিউ। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব 6 একক, একটা একটা করে দেখো। এক্স অক্ষ থেকে 6 একক, তার মানে এক্স থেকে আমরা 6 ঘর, ধরো এটা 1, একটু সমদূরত্বে 2, এটা ধরো 3, 4, 5, 6 একক, ধরো এইখানটা এক্স অক্ষ থেকে 6 একক দূরে গেলাম। ওয়াই অক্ষ থেকে 4 একক দূরে, এক্স অক্ষ থেকে 6 একক, ওয়াই অক্ষ থেকে 4 একক, এখান থেকে 4 ঘর দূরে, 1 বা এখানেও ধরতে পারো 1 2 3 4, ধরো এইটা, তাহলে এইখান থেকে 4টে ঘরে গেলাম, 3 4, তাহলে এই পয়েন্টটা এক্সের দিকে 4 ঘর গুনলাম, ওপরে গুনলাম 6 ঘর, তাহলে বিন্দু স্থানাঙ্কটা হলো কিন্তু 4 6। এক্স বরাবর গেলে কিন্তু আমরা এক্সের মানটা গুনি, আর ওপরে উঠলে ওয়াই, তাহলে এখানে একটু কায়দা করে শুধু বলেছে এক্স থেকে, এক্স অক্ষ থেকে 6 ঘর যাও আর ওয়াই অক্ষ থেকে 4 ঘর যাও, তার মানে এক্সের মান এই দিকে গেলে এক্সের মান 4, ওয়াইয়ের মান ওপরে গেলে 6, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক হলো 4,6। এবার হচ্ছে কিউ বিন্দুটা বলেছে ওই একই, এক্স অক্ষ থেকে 6 একক থার্ড কোয়াড্রান্টে, তাহলে এখান থেকে 6 ঘর নিচে নাম, 2 3 4 5 6 এখানে। কিন্তু আমরা জানি নিচে যদি নামি তাহলে ওয়াইয়ের মান -6 নিচে, আর এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ থেকে 4 ঘর, তো ওয়াই থেকে 4 ঘর যাওয়া মানে ধরো 4 ঘর গেছি, এইদিকে বাঁ দিকে যাচ্ছি, তাহলে সেটা কিন্তু আমরা এক্স অক্ষ বরাবর গুনি, ওয়াই অক্ষ থেকে যাচ্ছি কিন্তু এক্স বরাবর গুনছি, তাহলে এইদিকে এক্সের মান -4, তাহলে বিন্দুটা এটা কিউ বিন্দু স্থানাঙ্ক -4 -6। অঙ্কটা অবজেক্টিভে পাবে, খুব কেয়ারফুল। কোন অক্ষ থেকে বলেছে, এক্স অক্ষ থেকে ওপরে যাচ্ছি মানে কিন্তু ওয়াই বরাবর, ওয়াই এর স্থানাঙ্ক এটা, আর ওয়াই অক্ষ থেকে এক্স বরাবর যাচ্ছি মানে এটা এক্স এর মান, ঠিক আছে। আচ্ছা, ঠিক 3 নম্বরেরটা যারা 2 বুঝবে তারা 3 নম্বরেরটা করে নেবে, দ্বিতীয় আর চতুর্থ পাদে আছে, মানে এইখানে আর এইখানে, খুব কেয়ারফুল। এইদিকে এক্স এর মান মাইনাস হবে, ওয়াইয়ের মান কিন্তু প্লাস হবে, আর চতুর্থতে এক্স এর মান প্লাস হবে কিন্তু ওয়াইয়ের মান মাইনাস হবে। আমি একটু লিখেও দিই, এটা প্লাস প্লাস, এটা হচ্ছে মাইনাস প্লাস, এটা মাইনাস মাইনাস, এটা প্লাস মাইনাস। আচ্ছা, 4 নম্বর অঙ্কটা খুব সোজা, এটা নিজেরা পারবে। 5 নম্বর অঙ্কটা একটু খুব ভালো করে দেখো, দারুণ অঙ্ক। 5 নম্বর অঙ্কটা খুব কেয়ারফুল, খুব ভালো করে দেখো। এবিসিডি আয়তক্ষেত্রের বাহুগুলি অক্ষদ্বয়ের সমান্তরাল, বি ও ডি বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে 7 3
এবং 2, 6 এ ও সি বিন্দু স্থানাঙ্ক ও এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক লিখি। দারুণ অঙ্ক একটা, খুব ভালো করে দেখো। আমরা এখানে এবিসিডি আয়তক্ষেত্রটা আঁকার আগে বি আর ডি বিন্দুর স্থানাঙ্কগুলো একটু লক্ষ্য করবে, খুব কেয়ারফুল। বি বিন্দুর স্থানাঙ্ক বলছে 7, 3, তার মানে এটা ফার্স্ট কোয়াড্রান্টে আছে, 7, 3 দুটোই প্লাস প্লাস। আর ডি বিন্দু আছে 2, 6, তাহলে এটাও ফার্স্টে আছে। কিন্তু অবস্থানগুলো যদি লক্ষ্য করো দেখবে 7, 3 মানে এক্স অক্ষ বরাবর 7 ঘর যেতে হয়। তা আমরা একটা এখানে তার গ্রাফ পেপার ইউজ করতে পারছি না, তা আমরা একটু 1, 2, 3, 4, 5, 6, 7 আর 3 মানে ওপরে 1, 2, 3 এরম জায়গায় এটা 7, 3 পয়েন্ট, এটা 7,3। এই পয়েন্টটা বলছে বি পয়েন্ট, খুব কেয়ারফুল, এটা হলো বি পয়েন্ট। কিন্তু ডি পয়েন্টটা বলেছে 2, 6, তাহলে 1, 2 আর 6 আমরা এটা যদি 1, 2 এই বরাবর 3 যদি হয় তাহলে আরও 4, 5, 6, তার মানে এটা হচ্ছে ডি পয়েন্ট, এটা হলো 2, 6। তাহলে এবারে বিন্দুটা যদি আমি ডি আর বি করি তাহলে এই পয়েন্ট, কিন্তু বলেছে অক্ষর সঙ্গে সমান্তরালভাবে। তাহলে আয়তক্ষেত্র যদি বলে তাহলে বাকি বাহুগুলো অক্ষের সঙ্গে সমান্তরাল হবে এবং এই বাহুর মাপ এই বাহুর মাপ সমান হবে। তাহলে আমরা আয়তক্ষেত্রটা কমপ্লিট করি। একটু সরে গেল, তাহলে এটা বি পয়েন্ট ছিল, এটা ডি পয়েন্ট ছিল, তাহলে এটা এ, এটা বি, এটা সি। তাহলে আমাকে বলেছে এ আর সি পয়েন্ট স্থানাঙ্ক কত হবে। খুব ভালো করে লক্ষ্য করো, এটা যদি 7, 3 হয় আর এটা যদি 2, 6 হয় তাহলে এই পয়েন্টটা কি হবে, 1, 2 ঘর গিয়ে ওপরে 1, 2, 3, এই যে 1, 2, 3, তাহলে এই পয়েন্টটা আমি সহজেই বলতে পারি এটা 2, 3। এখান থেকে 1, 2, এই যে এটা যদি এটা বাড়াও এই যে 2 পয়েন্ট, তাহলে 1, 2 আর এটা 1, 2, 3, তাহলে এই পয়েন্ট এই বিন্দু স্থানাঙ্ক 2, 3। সি পয়েন্টটা লক্ষ্য করো, এখান থেকে এই অবধি 7 ঘর, এই যে 7, এবার ওপরে ওঠো 1, 2, 3, এখানে ছিল 6, তাহলে এই অবধি 6, তাহলে এই অবধিও 6, আয়তক্ষেত্র যেহেতু, তাহলে এখান থেকে এটা 6 ঘর আর এখান থেকে এটা 7 ঘর, তাহলে এটা হবে আমরা লিখব 7, 6। ঠিক আছে, তাহলে এ বি সি ডি, বি বিন্দু স্থানাঙ্ক বলেছে 7, 3, ঠিক আছে, আর ডি বিন্দু স্থানাঙ্ক 2, 6। এই দুটো পয়েন্ট লক্ষ্য করে এ আর সি পয়েন্ট তৈরি করলাম। ঠিক আছে, খুব ভালো একটা অঙ্ক হলো। এই কোষে দেখিটা আমরা কমপ্লিট করলাম। মাঝখানের অঙ্কগুলো তোমরা অবশ্যই করবে, কেমন লাগলো জানাবে। যাদের বন্ধুবান্ধব সবাই সাবস্ক্রাইব করতে চায় তাদের বলবে, আর অবশ্যই কোনো প্রবলেম হলে কোনো রকম দ্বিধা না করে জানাতে পারো, আমি পরবর্তী ক্লাসে সলভ করার চেষ্টা করব। নেক্সট 20 স্থানাঙ্ক জ্যামিতি শুরু করব, আর একটা খুব ভালো। আর যারা পুরনো অঙ্ক চাও, যে পিছনের কোনো এক্সারসাইজ মনে হচ্ছে যে একটু করে দিলে ভালো হয়, তাহলে অবশ্যই জানাবে। ভালো থাকো, আর অবশ্যই যেমনভাবে তোমরা জানাচ্ছ কমেন্টস করে জানাও। ঠিক আছে।